প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। প্রত্যাশা করি ভবিষ্যতেও তোমরা অনেক ভালো থাকবে, স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতন হবে। আমার অনলাইন ক্লাসের ধারাবাহিকতা অনুযায়ী আজকে বিখ্যাত ফরাসি গল্পকার গি দ্য মোফাসার নেকলেস গল্পটি আমি তোমাদের সামনে বিস্তারিত আলোচনা উপস্থাপন করব। তোমাদের নতুনভাবে আমার পরিচয় দেওয়ার কিছু নেই। আমি মোহাম্মদ ফারুক মুর্শেদ, প্রভাষক, বাংলা, এস এম নাসিরউদ্দিন সিটি কর্পোরেশন মহিলা কলেজ। চলো আমরা পাঠদান শুরু করি। আমরা পড়াবো গি দ্য মোফাসার নেকলেস নামক গল্পটি। এই গল্পটির অনুবাদ করেছেন পূর্ণেন্দু দস্তিদার। ফরাসি ভাষায় গল্পটির নাম হলো লা পারুরে। 1884 সালের 17 ফেব্রুয়ারি ফরাসি পত্রিকা লা গলোয়েস, লা LAGAULOIS, লা গলোয়েসে গল্পটি প্রথম প্রকাশিত হয় এবং সেই বছরের গল্পটি ইংরেজিতে অনুদিত হয়। এটি গি দ্য মোফাসার রচিত বিখ্যাত একটি গল্প। তোমরা লেখক গি দ্য মোফাসার সম্পর্কে এখান থেকে জেনে নিবে। লেখকের সংক্ষিপ্ত নাম গি দ্য মোফাসার, পূর্ণ নাম হেনরি আলবার্ট গি দ্য মোফাসান্ট। জন্ম তারিখ 5 আগস্ট 1850 খ্রিস্টাব্দ। জন্মস্থান নরমান্ডি, ফ্রান্স। পিতার নাম গুস্তাভ দ্য মোফাসা, মাতার নাম লরালি পয়টিভিন। পারিবারিক বন্ধু ঔপন্যাসিক গুস্তাভ ফ্লবেয়ারের নির্দেশনা ও সহযোগিতায় তিনি সাংবাদিকতা ও সাহিত্যের জগতে প্রবেশ করেন। পেশা ছিল সাংবাদিকতা ও সাহিত্য সাধনা। মৃত্যু 6 জুলাই 1893 খ্রিস্টাব্দ। তোমাদের বইয়ের লেখক পরিচিতে গি দ্য মোফাসার সাহিত্যিক হয়ে গড়ে ওঠার পিছনে বিভিন্ন ফরাসি লেখকদের অবদানের কথা উল্লেখ করা হয়েছে। আমি তাদের পরিচয় তোমাদের এখানে তুলে ধরব। তার আগে আমি প্রথমে গি দ্য মোফাসার রচিত রচনা সম্পদ নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। গি দ্য মোফাসা কাব্যগ্রন্থর পাশাপাশি গল্প সংকলনও লিখেছেন, উপন্যাস লিখেছেন, ভ্রমণ কাহিনী লিখেছেন। কাব্যগ্রন্থ ডেজ ভার্স 1880 সালে প্রকাশিত হয়েছে। গল্প সংকলনের মধ্যে উল্লেখযোগ্য হল লা মেইজন টেলিয়ার, ম্যাডামোইজেলি পিপি, কন্টেস ডিলা বিখেসি, মিস হ্যারিয়েট। তোমরা এখান থেকে এগুলো লিখে নিবে। এগুলো ফরাসি ভাষায় লেখা আছে এখানে, তো তোমরা এখান থেকে লিখে নিবে। গুস্তাভ ফ্লোবার্ট, অর্থাৎ তোমাদের বইয়ে যাকে বলা হয়েছে গুস্তাভ ফ্লবেয়ার। গুস্তাভ ফ্লবেয়ার মোফাসার সাহিত্যিক হয়ে ওঠার পিছনে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মোফাসার সাহিত্যিক হয়ে ওঠার পিছনে যে মানুষটির কথা না বললেই নয়, তিনি হলেন ফরাসি সাহিত্যের দিকপাল গুস্তাভ ফ্লবেয়ার। ফ্লবেয়ারের সাথে মোফাসার মা লরার আত্মীয় সূত্রে পরিচয় ছিল। ছেলের শিল্প সাহিত্যের প্রতি আগ্রহ এবং ভালোবাসা দেখে লরা ভাবলেন ফ্লবেয়ার হয়তো মোফাসাকে সাহায্য করতে পারেন এবং তিনি ফ্লবেয়ারকে একটা চিঠি লিখেছেন যে আমার ছেলেকে আপনার কাছে পাঠালাম, আপনি একটু দেখেন। তিনি লিখলেন, আমার ছেলেকে তোমার কাছে পাঠালাম, ও লেখক হতে চায়, তোমার সাহায্য পেলে ও নিশ্চয়ই সফল হবে। তারপর আসি এমিল জোলা। 1902 সালের 29 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন ফরাসি উপন্যাসিক এমিল জোলা। তার জন্ম 1840 সালের 2 এপ্রিল প্যারিসে। তার লেখা সমকালীন ফ্রান্সের রাজনীতিতেও গভীরভাবে প্রভাব ফেলে। তিনি রাজনৈতিক উদারীকরণের পক্ষে কথা বলতেন। প্রকৃতিবাদী চিন্তাধারার প্রবক্তা এমিল তাত্ত্বিক প্রকৃতিবাদ বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জোলার বাবা ফ্রাঙ্কুইস জোলা ছিলেন ইতালীয় বংশোদ্ভূত প্রকৌশলী, মা ছিলেন ফরাসি। জোলার 8 বছর বয়সে তার বাবা মারা যান। এরপর 1858 সালে তাদের পরিবার ফ্রান্সে চলে আসে। মায়ের ইচ্ছা ছেলে আইন বিষয়ে পড়বে, কিন্তু লেখালেখিতে বেশি সময় দেওয়ায় জোলা স্নাতক পরীক্ষায় ফেল করেন। আইন পড়াও আর হয়ে ওঠে না। ফ্রান্সে তিনি বন্ধু হিসেবে পান বিখ্যাত চিত্রশিল্পী পল সেজানকে। লেখক হিসেবে পরিচিত পাওয়ার আগে তিনি কাজ করতেন একটি জাহাজ কোম্পানির করণিক হিসেবে। তখন তিনি পত্রিকায় সাহিত্য ও শিল্প সমালোচনা লিখতেন। জোলার প্রথম উপন্যাস দ্য আর্থ প্রকাশিত হয় 1864 সালে।
1867 সালে প্রকাশিত হয় তার আরেক উল্লেখযোগ্য উপন্যাস তেরেস রিকুইন। আরেকজন সাহিত্যিকের পরিচয় নাম উল্লেখ আছে, তিনি হলেন ইভান সের্গেইভিচ তুর্গেনেভ, একজন বিখ্যাত রুশ ছোট গল্পকার, নাট্যকার এবং ঔপন্যাসিক। 1852 সালে প্রকাশিত তার ছোট গল্পের সংকলন দ্য স্পোর্টসম্যান স্কেজেসকে রুশ বাস্তববাদী সাহিত্যে এক অন্যতম মাইলফলক হিসেবে গণ্য করা হয়। 1862-তে প্রকাশিত তার কালোজয়ী উপন্যাস ফাদার্স অ্যান্ড সানস 19 শতকের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকর্ম হিসেবে গণ্য করা হয়। সাহিত্যিকদের এই ফরাসি সাহিত্যিকদের পরিচয় আমি সংক্ষেপে এখানে তুলে ধরার উদ্দেশ্য হলো ওনারা গিদা মোফাসার পরিবারের সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ ছিলেন এবং তারা সবসময় গিদা মোফাসার বাসায় আসতেন। গিদা মোফাসা ছোটবেলা থেকে তাদের সঙ্গে মেলামেশার ফলে এক ধরনের সাহিত্যিক মন মানসিকতা গিদা মোফাসার গড়ে উঠেছিল। তোমাদের বইয়ের লেখক পরিচিত ওনাদের নাম ছিল, সেই জন্য আমি ওনাদের ছবি এখানে আলোচনা করলাম। এবার আমরা চলে যাব অনুবাদক পরিচিতি। এই গল্পটি গিদা মোফাসার লা পারুরে গল্পটির অনুবাদ করেছেন পূর্ণেন্দু দস্তিদার। পূর্ণেন্দু দস্তিদার 1909 সালের 20 জুন চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা চন্দ্রকুমার দস্তিদার, মাতা কুমুদিনী দস্তিদার। পেশা আইনজীবী, লেখক, রাজনীতিবিদ। পূর্ণেন্দু দস্তিদারের প্রকাশিত গ্রন্থগুলোর নাম কবিয়াল রমেশ শীল, স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম, বীরকন্যা, প্রীতিলতা। এছাড়া তিনি অনুবাদ গ্রন্থ লিখেছেন, অনুবাদ করেছেন অনেক। সেগুলো হলো শেকবের গল্প, মোফাসার গল্প। মোফাসার গল্প বই থেকে তোমাদের এই গল্পটি দেওয়া হয়েছে। ওনার মৃত্যু 1971 সালের 9 মে মুক্তিযুদ্ধ অংশ নিতে গিয়ে ভারত যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। বিপ্লবী পূর্ণেন্দু দস্তিদার। পূর্ণেন্দু দস্তিদার সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানব। তোমরা জানো পূর্ণেন্দু দস্তিদার চট্টগ্রাম যুব বিদ্রোহে মাস্টারদা সূর্য সেনের অন্যতম সহযোগী ছিলেন। বিশিষ্ট রাজনীতিবিদ পূর্ণেন্দু দস্তিদার আজীবন কাটিয়েছেন বিপ্লব আর মানব মুক্তির সংগ্রামে। সমাজ মনস্ক লেখক হিসেবে তিনি খ্যাতিমান। পূর্ণেন্দু দস্তিদারের জন্ম 1909 সালের 20 জুন চট্টগ্রামের পটিয়ায়। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পাশ করে তিনি কলকাতার যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার তার খুব শখ ছিল। ছাত্র অবস্থায় পুরোপুরি রাজনীতিতে সক্রিয় হয়ে পড়েন এবং এই যে তোমরা জানো 1930 সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল। সেখানে পূর্ণেন্দু দস্তিদার জড়িত থাকার অভিযোগ ছিল, ফলে তাকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়। অর্থাৎ এই যে গ্রেপ্তার করা হলো তাকে 1930 সালে, এরপর দীর্ঘ 10 বছর তিনি বন্দী ছিলেন। দীর্ঘ 10 বছর বন্দী থাকার ফলে তার যে ইঞ্জিনিয়ারিং পড়ার শখ ছিল সেটা হলো না, কিন্তু জেলে বসেই তিনি বিএ এবং বিএল ডিগ্রি অর্জন করেছিলেন। 1940 সালে মুক্তি পেয়েছিলেন পূর্ণেন্দু দস্তিদার। এরপর তিনি চট্টগ্রাম আদালতে যোগ দিয়েছিলেন। সেই সাথে তার রক্তে সবসময় রাজনীতি নেশাটা জড়িয়ে থাকতো। তিনি আবার বাম রাজনীতির সঙ্গে যুক্ত হলেন। দেশের মানুষের মুক্তি আন্দোলনে নিবেদিত প্রাণ পূর্ণেন্দু দস্তিদার তার জীবনের বেশিরভাগ সময়ই কাটিয়েছিলেন কারাগারে। তিনি অনুবাদ করেছেন চ্যাকব ও মোফাসার গল্প, কিন্তু দুঃখজনক হলো 1971 সালের 9 মে তিনি প্রয়াত হন। আজীবন ত্যাগী, দেশব্রতী ও মুক্তির স্বপ্নে বিভোর পূর্ণেন্দু দস্তিদার বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতীয় সীমান্তে যাবার পথে পথশ্রমে ক্লান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পূর্ণেন্দু দস্তিদার সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা চলে যাব মূল গল্পে। মূল গল্পের শুরুতে আমরা দেখি একটা মেয়ের কথা বলা হচ্ছে। সে চমৎকার সুন্দরী তরুণী ছিল, কিন্তু নিয়তির ভুলেই সে এক কারানি পরিবারে তার জন্ম হয়েছে। ছিল না কোনো আনন্দ, কোনো আশা। এই গল্পটি যে দম্পতিদের নিয়ে লেখা হয়েছে তাদের একজন হলো মাদাম লুইসেল, আর আসল নাম হলো মাতিলদা লুইসেল, এবং তার স্বামী মসিয়ে লুইসেল। ফরাসি ভাষায়
ছেলেদের সম্বোধন করার সময় মসিয়ে এবং মেয়েদের সম্বোধন করার সময় মাদাম বলা হয়। আমরা যেভাবে ম্যাডাম বলি, মিস্টার বলি, ওদের দেশে সেভাবে মসি এবং মাদাম শব্দটি ব্যবহার করে সম্বোধন করা হয়। এবং মেয়েদের ক্ষেত্রে মাদামের পরে স্বামীর নামটি লাগানো হয়। সেজন্য আমরা এখানে মাদাম লুইসেল কথাটা বারবার দেখি। এখানে লুইসেল স্বামীর নামটি সংযুক্ত করা হয়েছে নামের সঙ্গে। মেয়েটি দেখতে অনেক সুন্দরী তরুণী ছিল, কিন্তু সে মনে করত সে নিয়তির ভুলে এক কেরানি পরিবারে জন্মগ্রহণ করেছিল। কেরানি পরিবারে জন্মগ্রহণ করার ফলে তার বিয়ে হয়েছিল কেরানি পরিবারে। মেয়েটি অনেক স্বপ্ন দেখত, মেয়েটির অনেক স্বপ্ন ছিল সে উচ্চ এবং ধনী শ্রেণীর কোনো ছেলের সঙ্গে নিজের জীবনটা সাজাবে, বিয়ে করবে। তার ইচ্ছা ছিল সে মানুষের প্রশংসা লাভ করবে, মানুষের পরিচিত হবে, নানা মানুষের সঙ্গে পরিচিত হবে। কিন্তু তার ভাগ্য তাকে সে সুযোগ দেয়নি। নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য সে সাধারণভাবে থাকত, কিন্তু তার শ্রেণীর অন্যতম হিসাবে সে ছিল অসুখী। তাদের কোনো জাতিবর্ণ নেই, কারণ জন্মের পরে পরিবার থেকেই তারা শ্রী, সৌন্দর্য, মাধুর্য সম্পর্কে সজাগ হয়ে ওঠে। সহজাত চাতুর্য, প্রকৃতিগত সুরুচিপূর্ণ আর বুদ্ধির নমনীয়তাই হলো তাদের আভিজাত্য, যার ফলে অনেক সাধারণ পরিবারের মেয়েকেও বিশিষ্ট মহিলার সমকক্ষ করে তোলে। মাদাম লুইসেল সাধারণ কেরানি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার শ্রেণীর অন্যরা কিন্তু এই জিনিসগুলোকে সহজে মেনে নিত। যেমন যিনি বস্তিতে বসবাস করে তিনি মেনে নিবে যে তার জীবনটা বস্তিতে শুরু হয়েছে, বস্তির জীবনের সঙ্গে সে নিজেকে অভ্যস্ত করে নিবে। এই জন্য তার বেশি দুঃখ থাকার কথা নয়, অর্থাৎ তার অভ্যস্ত জীবনধারার সঙ্গে সে নিজেকে মানিয়ে নিতে পারে। কিন্তু এই ক্ষেত্রে এই মহিলাটি মাদাম লুইসেলকে কিন্তু আমরা সে যে অভ্যস্ত জীবনের সঙ্গে মানিয়ে নিতে দেখি না। তার প্রচুর স্বপ্ন, সে অনেক স্বপ্ন দেখে, সে অনেক কিছু চায় কিন্তু পায় না। আসলে যার যা আছে তা নিয়ে যদি তৃপ্ত না থাকে তাহলে মানুষের মনে দুঃখ দেখা দেয়। অর্থাৎ তুমি বেশি চাইবে কিন্তু কিছুই পাবে না, তখন এই যে না পাওয়ার বেদনা, এর থেকে তোমার মনে এক ধরনের দুঃখ জন্ম নিবে। এই গল্পের একটা জায়গায় লিখেছে সর্বদা তার মনে দুঃখ, কারণ তার প্রত্যাশা ছিল অনেক, কিন্তু প্রাপ্তির খাতাটা তেমন বড় ছিল না। যতটা প্রত্যাশার অংশটুকু যেরকম ছিল, প্রাপ্তির অংশ সেরকম ছিল না। আমরা একটু দেখে নিব এই গল্পের মাতিলদা লুইসেল কি চেয়েছিলেন এবং কি পেয়েছিলেন। মাতিলদা লুইসেল ভাবত তার থাকবে প্রাচ্যচিত্ত শোভিত উচ্চ ব্রোঞ্জের আলোকমণ্ডিত প্রাস্যকক্ষ, আর থাকবে দুজন বেশ মোটাসোটা গৃহবৃত্ত। তারা খাটু পায়জামা পরে যে বড় আরাম কেদারায় দুটি গরম করার যন্ত্র থেকে বিক্ষিপ্ত বাড়ি হাওয়া নিদ্রালু হয়ে উঠেছে তাতে ঘুমিয়ে থাকবে। সে কামনা করে একটি বৈঠকখানা, পুরনো রেশমি পর্দা সেখানে ঝুলবে, থাকবে তাতে বিভিন্ন চমৎকার আসবাব, যার ওপর শোভা পাবে অমূল্য সব প্রাচীন কৌতূহল উদ্দীপক সামগ্রী। তার ধারণা যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে সেগুলোর জন্যই তার জন্ম হয়েছে। তার বাসকক্ষের দারিদ্র, হতশ্রী দেওয়াল, জীর্ণ চেয়ার এবং বিভিন্ন জিনিসপত্রের জন্য সে ব্যতীত হতো। এই মাতিলদা লুইসেল স্বপ্নগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তার চাওয়া ছিল তার ঘর প্রাচ্যচিত্র শোভিত হবে, তার মোটাসোটা গৃহবৃত্ত থাকবে এবং তার বাসকক্ষের দারিদ্র থাকবে না। সুরুচিপূর্ণ ও বিলাসিতার যত বস্তু আছে সেগুলো তার ঘরের মধ্যে থাকবে এবং সেগুলোর জন্য তার জন্ম হয়েছে। সে এই ধরনের ধারণা পোষণ করত এবং সে এই ধরনের তার প্রত্যাশা ছিল, তার স্বপ্ন ছিল এই ধরনের একটি জীবন সে পাবে। কিন্তু অনিয়তির কারণে তার বিয়ে হয়েছে একজন শিক্ষা পরিষদের একজন কেরানির সঙ্গে, যা মাতিলদা লুইসেল কিন্তু সহজে মেনে নিতে পারেনি। এখন আমরা মাদাম লুইসেলের প্রত্যাশা প্রাপ্তির একটা তুলনামূলক আলোচনা করব। তোমরা বই থেকে এভাবে লিখে নিতে পারো।
প্রথমে প্রত্যাশা ছিল প্রাচ্য চিত্রশোভিত উচ্চ ব্রোঞ্জ নির্মিত আলোকমণ্ডিত কক্ষ, অর্থাৎ তার যে কক্ষটি থাকবে সেখানে আলোকায়িত করা হবে, আমরা যেটাকে লাইটিং বলি, লাইটিং করা হবে, এবং সেখানে প্রাচ্য চিত্র শোভিত, অর্থাৎ সেখানে প্রাচ্য শিল্পীদের দিয়ে অঙ্কিত ছবি থাকবে। দুজন বেশ মোটাসোটা গৃহবৃত্ত, তারা খাটো পায়জামা পরে আরাম কেদরায় শুয়ে থাকবে। পুরনো রেশমি পর্দা লাগানো বৈঠকখানা থাকবে এবং বৈঠকখানায় বিভিন্ন আসবাব এবং প্রাচীন অমূল্য সম্পদ সামগ্রী থাকবে। বন্ধুদের সঙ্গে গল্প করার জন্য ছোট সুরভিত একটি কক্ষ থাকবে এবং সেই কক্ষে মাদাম লুইসেল বলেছেন যে যেসব পুরুষদের মেয়েদের কাম্য সেই সব আকাঙ্ক্ষিত পুরুষরাই সেখানে থাকবে। তাছাড়া উজ্জ্বল রূপ্য পাত্রাদি মায়াময় বনভূমির মধ্যে প্রাচীন বিশিষ্ট ব্যক্তি ও বিরল পাখির চিত্রশোভিত কারুকার্যময় পর্দা দিয়ে ঢাকা দেওয়াল থাকবে। এছাড়া তোমরা জানো যে জিনিসটা বল নৃত্য, তোমরা জানো মাদাম লুইসেল একজন গুণী মেয়ে ছিল। মাদাম লুইসেল তোমরা যেটাকে ইউরোপিয়ান যে নৃত্য তোমরা সবাই জানো যে ব্যালেট ড্যান্স, যেটাকে এখানে বাংলা বলা হয়েছে বলনৃত্য, সেই বলনৃত্য কিন্তু বলনৃত্যের জন্য ফ্রক খুব দরকার, কারণ ফ্রক না পরে বলনৃত্য করা যায় না। এই বলনৃত্যের জন্য তার একটা ফ্রক দরকার ছিল এবং সঙ্গে সাজার জন্য নিজেকে সে বলছিল যে আমি নিজেকে সজ্জিত করার অক্ষমতা, অর্থাৎ আমি সাজগুজ, মেয়েদের সাজগুজ করার একটা কি থাকে, স্বপ্ন থাকে, কিন্তু সেই স্বপ্নটা সে বাস্তব রূপ দিতে পারছিল না, তার কোনো জড়ুয়া গহনা ছিল না। পরিচিতি, প্রশংসা লাভ, প্রেম লাভ ও ধনী লোককে বিয়ের ইচ্ছা ছিল মাদাম লুইসেলের, কিন্তু এই স্বপ্নর বিপরীতে আমরা দেখি তার প্রাপ্তি ছিল একেবারেই অল্প। যা পেয়েছে তাতে সে সন্তুষ্ট ছিল না। প্রথমে ছিল কেরানিকে বিয়ে করার ফলে তার বাসকক্ষের সে দারিদ্রতাকে দেখেছে। সে কেরানি স্বামী পেয়েছিল, সে চায়নি কখনো কেরানি স্বামী তার হবে, সে অনেক সুন্দরী মেয়ে ছিল, সে চেয়েছিল ধনী ছেলেকে বিয়ে করবে, কিন্তু সে পেয়েছিল কেরানি স্বামী। হতশ্রী দেওয়াল, জীর্ণ চেয়ার, বিভিন্ন জিনিসপত্র, খর্বকাই ব্রেটন নির্মিত সাধারণ ঘর। এখানে খর্বকাই ব্রেটন শব্দটি ব্রেটন একজন ব্যক্তির নাম। এখানে এরা ব্রিটেন থেকে ফরাসিতে গিয়ে তারা বাসস্থান, অর্থাৎ এই ব্রেটন জাতীয় লোকগুলো ছিল আসলে ব্রিটেনের মানুষ, তারা ফ্রান্সে গিয়ে সেখানে বসতি স্থাপন করে এবং এই জন্য এদেরকে ব্রেটন বলা হয়। ব্রিটেন থেকে ওরা ফ্রান্সে গেছে বলে ওদেরকে ব্রেটন বলা হয়। একজন খর্বকাই ব্রেটন নির্মিত একটি সাধারণ ঘরে তিনি মাদাম লুইসেল থাকতেন। তাছাড়া নিজেকে সজ্জিত করার অক্ষমতা, অর্থাৎ সাজসজ্জার উপকরণ ছিল না। নেকলেসের দেনা শোধ করার যন্ত্রণা, তোমরা জানো নেকলেসটি মাদাম লুইসেল তার বান্ধবী ফোরেস্টিয়ার থেকে ধার নিয়েছিল, সেটি হারিয়ে ফেলেছিল। সেটি হারিয়ে ফেলার পর তার জীবনের মোড়, এটাকে বলা হয় জীবনের নতুন একটি সূচনা হলো, অর্থাৎ সে দারিদ্র্যের ভয়াবহতা বুঝতে পারলো। এর আগে কি ছিল, এর পরে কি হয়েছে? নেকলেস হারানোর আগে কি ছিল জীবন, নেকলেস হারানোর পরে কি হয়েছিল? মাদাম লুইসেলের নেকলেস হারানোর আগের জীবনটা ছিল মোটামুটি গুছানো জীবনই ছিল, কিন্তু হয়তো যে যা চেয়েছিল বাস্তবে হয়তো সেটা পায়নি, কিন্তু মোটামুটি বলে যে নিজের একটা ভাঙা ঘর থাকলে তাতে সন্তুষ্ট থাকা ভালো। তার নিজের ঘরটা যদি মাটির ঘর হয় সেটার মধ্যে এক ধরনের শান্তি আছে। কিন্তু মাদাম লুইসেল আসলে একটু অতিরিক্ত বিলাসিতা করতে গিয়ে স্বপ্ন দেখা ভালো, কিন্তু অনেক সময় স্বপ্ন দেখা ভালো এবং স্বপ্ন দেখার আগে মনে রাখতে হবে যে স্বপ্ন বাস্তবায়িত নাও হতে পারে। আগে থেকে যদি এটার জন্য প্রস্তুত না থাকে তাহলে মানুষের মনে দুঃখ বাড়বে স্বাভাবিকভাবে। আমরা সবাই স্বপ্ন দেখব, অবশ্যই স্বপ্ন দেখব, স্বপ্ন দেখাটাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদেরকে স্বপ্ন বাস্তবায়নে সবাইকে পরিশ্রম করে যেতে হবে। কিন্তু ধরে নিতে হবে যে আমি একটা কাজ করব, এটাতে আমার কি হতে পারে, আমি এটাতে ব্যর্থও হতে পারি। তাহলে এভাবে ধরে নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমার ব্যর্থতার কষ্টটা কম হবে।
কিন্তু মাদাম লুইসেল আসলে অনেক কিছু মনে মনে অনেক স্বপ্ন দেখতো, তার প্রত্যাশা ছিল অনেক, কিন্তু সে প্রত্যাশা বেশি ছিল, কিছুই পেত না বলে তার মনে দুঃখটা সবসময় দুঃখ বেশি ছিল। সেই জন্য গিদা মোফাসা বলেছে সর্বদা তার মনে দুঃখ। নেকলেস হারানোর পরের জীবনটা ছিল আসলে দারিদ্র্যের ভয়াবহ একটা রূপ আমরা দেখতে পাই নেকলেস হারানোর পর। মাদাম লুইসেল গড়কন্যার কঠিন সব কাজ ও রান্নাঘরের বিরক্তিকর কাজকর্ম সব আগে করতো না, এখন নিজে করে। তৈলাক্ত পাত্র এবং ঝুল রাধার কড়াই মাঝে ময়লা কাপড় চোপড় পরিষ্কার করে শুকাতে দেয়, জল তুলে আবর্জনা রাস্তায় গিয়ে ফেলে, দোকানে দর কষাকষি করে। অর্থাৎ দর কষাকষি করে দোকানে, কারণ তার একটা টাকাও, ফ্রান্সে তো টাকা না, ফ্রান্সে আসলে এখন ইউরো চলে, ওই সময় ছিল ফ্রাঙ্ক থেকে এই ফ্রা মুদ্রাটা আগে ছিল। 2002 সাল থেকে ফ্রান্সে ইউরো মুদ্রা প্রচলিত হয়েছে। সেই অর্থাৎ একটা ফ্রা যদি বাঁচাতে পারে গিয়ে দোকানে গিয়ে, সেটাও তার সংসারের কাজে লাগবে, অর্থাৎ নেকলেসের দেনা শোধ করার জন্য সেই টাকাটা দিতে পারবে। এভাবে মাদাম লুইসেলের প্রত্যাশার প্রাপ্তির মধ্যে আমরা অনেক ব্যবধান দেখতে পাই। এই ব্যবধানটা যদি না থাকতো হয়তো মাদাম লুইসেলের দুঃখও কমতো, কিন্তু ব্যবধান বেশি ছিল বলে মাদাম লুইসেল জীবন মনে মনে অনেক দুঃখ পেত। আমরা গিদা মোফাসার নেকলেস গল্পটি পড়তে গেলে এখানে তোমরা একটা জায়গায় গিয়ে দেখো ওয়াল্টস নৃত্য। এই গল্পটির মধ্যে দুই ধরনের নাচের কথা আছে, একটা হলো ওয়াল্টস নৃত্য, আরেকটা হলো বলনৃত্য। বলনৃত্য হলো ইংরেজিতে বলে ব্যালেট। ব্যালেট কেন বলা হচ্ছে, বলনৃত্য কেন বলা হচ্ছে? আসলে আগে ব্যালেট ড্যান্সগুলো একটা বলরুম, যে বড় একটা বলরুমে সবাই মিলে নাচটা করতো, সেই জন্য এটার নাম হয়েছে ব্যালেট। বাংলায় এটাকে পূর্ণেন্দু দস্তির এটাকে বাংলায় লিখেছে বলনৃত্য। ওয়াল্টস নৃত্যটা কি? ওয়াল্টস নৃত্যটা আমরা দেখছি একসঙ্গে সবাই দুইজন একসঙ্গে নাচে অংশগ্রহণ করে। আবার ব্যালেট ড্যান্স তোমরা দেখো, ব্যালেট ড্যান্সে কিন্তু একসঙ্গে সবাই নাচতে পারে, অনেকটা রিথমিক। এখানে রিথমিক ড্যান্স দেখো, এখানে ফ্রক পরেছে, ঠিক এই ধরনের একটি ফ্রক মাদাম লুইসেলের দরকার ছিল বলনৃত্যের জন্য, সেই জন্য ফ্রক চেয়েছিল। তোমরা এখান থেকে ছবি দেখে নিবে। এবার আসি আমি যে জিনিসটা খুব দরকার, মাদাম গিদা মোফাসার নেকলেস গল্পে আমরা দেখি নেকলেসটি হারানোর পর, অনুষ্ঠানে যাওয়ার পর, যে শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার পর তারা যখন অনুষ্ঠান শেষে বের হলো, তখন তারা সিন নদীর তীর ধরে হাঁটছিল, গাড়িতে উঠবে, সেই জন্য গাড়িতে ওঠার আগে তারা সিন নদীর তীর ধরে হাঁটছিল। সেটা ছিল মার্টার স্ট্রিট। আসলে ওখানে মার্টার স্ট্রিটকে বর্তমানে সিন মার্টিন ওল্ড স্ট্রিট, এটা হলো যে সিন নদীর পাশে একটা রাস্তা। তোমরা ছবিতে দেখো, আমি একটু তোমাদের জুম করে দেখাই। এটা আইফেল টাওয়ার, ফরাসি আইফেল টাওয়ার দেখা যাচ্ছে, এর পাশে সিন নদীর পাশে সেই হেঁটে চলা রাস্তা, যেটাকে মার্টার স্ট্রিট বলা হচ্ছে, সেই পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল মসিয়ে লুইসেল এবং মাদাম লুইসেল। এটি হলো সিন নদীর পাশ দিয়ে এটা হলো মার্টার স্ট্রিট, এদিক দিয়ে হাঁটার ব্যবস্থা ছিল এখানে। এখন বর্তমানে কিন্তু এখানে অনেক পরিবর্তন চলে আসছে। তোমাদের আগের ছবিগুলো দেখলে তোমরা বুঝবে তখনকার গাড়ি কেমন ছিল। তখন ওরা কিন্তু গারওয়ান ডেকেছিল, বলে যে গারওয়ানটি আসবে আমাদেরকে গাড়িতে করে নিয়ে মার্টার স্ট্রিট পর্যন্ত দিয়ে আসবে, এরকম কথা বলা হয়েছে, অর্থাৎ এটা অনেক আগের ঘটনা। তোমরা দেখো, নান্তিয়ারের সমভূমিতে গিয়ে মসিয়ে লুইসেল বরত ফাঁকি স্বীকার করার কথা ছিল, এর জন্য সে 400 ফ্রা জমিয়েছিল একটি বন্দুক কেনার জন্য, যে বন্দুকের টাকা সে তার স্ত্রীকে দিয়ে দিয়েছিল ফ্রক কেনার জন্য। আসলে এখানে দেখো, স্বামী স্ত্রী দুজনের প্রতি কিন্তু প্রচুর ভালোবাসা রয়েছে। স্বামী তার পছন্দের জিনিসটি দান করে দিয়েছে স্ত্রীর জন্য, যেমন তোমরা জিম এবং ডেলার কাহিনীতে সেটা দেখেছো, তাদের এই চুল এবং চিরুনির ঘটনা। এখানেও সেই ধরনের
বন্দুক কেনার টাকা স্ত্রীকে ফ্রক কেনার জন্য দিয়ে দিল। আবার দেখো মাদাম লুইসেল মেয়েটি হয়তো তার কিছু ভুল ছিল, সে হয়তো যা আছে তাতে সন্তুষ্ট থাকলে হয়তো তার এত বিপদ হতো না। কিন্তু দেখো মেয়েটির বড় গুণ কি? মেয়েটি প্রথম গুণ হলো সে বলনিত্য, অর্থাৎ সে নাচ জানতো। দ্বিতীয়ত হলো স্বামীর বিপদের সময় সে স্বামীকে ত্যাগ করে যায়নি। দীর্ঘ 10 বছর সে কি করেছে? স্বামীকে সঙ্গ দিয়েছে। অর্থাৎ স্বামীর যে বিপদ, এই যে নেকলেস হারানোর পর, নেকলেসটার দাম ছিল কিন্তু 40,000 ফ্রা, তারা দরদাম করে সেটা 36,000 ফ্রা দিয়ে নিয়েছিল। আবার দেখো মসিয়ে লুইসেল তার বাবার দেওয়া সেই 16,000 ফ্রা কিন্তু 18,000 ফ্রা, অর্থাৎ মসিয়ে লুইসেল তার বাবার মৃত্যুর পর 18,000 ফ্রা পেয়েছিলেন, সে টাকাটাও কিন্তু নেকলেস কেনার জন্য দিয়ে দিল। অর্থাৎ স্ত্রীর একটা জিনিস, স্ত্রীর একটা স্বপ্ন পূরণের জন্য সে নেকলেস পরতে চায়। অবশ্য নেকলেসটি বান্ধবীর থেকে দান নিয়েছিল, পরে হারিয়ে যাওয়াতে কিনতে হয়েছে। কিন্তু মোটামুটি মসিয়ে লুইসেল স্ত্রীকে খুব ভালোবাসতো। স্ত্রীর নিজের যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী কিন্তু সে স্ত্রীকে খুশি করার চেষ্টা করত। অর্থাৎ স্বামী স্ত্রী পরস্পরের প্রতি অনেক দায়িত্বশীল ছিল। তোমরা বরত ফাঁকির ছবিটা এখানে একটু দেখে নাও। এবার আসি সেই নিমন্ত্রণ পত্রখানা, যেখান থেকে কি হয়েছে, স্বামী স্ত্রী দুজনের মধ্যে মান অভিমান হয়েছে। পোশাক নেই, আমার তো পোশাক নেই, আমি কিভাবে অনুষ্ঠানে যাব। অর্থাৎ এখানে বলেছে কি, জনশিক্ষামন্ত্রী ও মাদাম জর্জ র্যাম্পন্য আগামী 18 জানুয়ারি সন্ধ্যায় তাহাদের নিজ বাসগৃহে মসিয়ে ও মাদাম লুইসেলের উপস্থিতি কামনা করেন। এই নিমন্ত্রণ পত্রটি কিন্তু মসিয়ে লুইসেল অনেক কষ্ট করে কিন্তু স্ত্রীকে খুশি করার জন্য নিয়ে এসেছিল। কিন্তু স্ত্রী তো খুশি হওয়া দূরের কথা, উল্টো কি করলো, কাঠকানা নিয়ে টেবিলের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। বলেছে কি, তোমার সহকর্মীর স্ত্রীর পোশাক আমার চেয়ে যদি ভালো থাকে, কাঠকানা নিয়ে তাকে দাও। অর্থাৎ মসিয়ে লুইসেল আসলে যে উদ্দেশ্যে কার্ডটি নিয়ে এসেছিল তেমন ভাবে খুশি হওয়ার পরিবর্তে মেয়েটি বিদ্বেষের ভাব নিয়ে আমন্ত্রণ লিপিখানা টেবিলের উপর নিক্ষেপ করে বিড়বিড় করে বলে, ওখানা নিয়ে তুমি আমায় কি করতে বলো। কিন্তু তখন মসিয়ে লুইসেল বলল, লক্ষ্মীটি, আমি ভেবেছিলাম এতে তুমি খুশি হবে, তুমি বাইরে কখনো যাও না, তাই এক সুযোগ, চমৎকার এক সুযোগ, তুমি সেখানে গেলে পুরো সরকারি মহলকে তুমি সেখানে দেখতে পাবে। তো যা হওয়ার হলো। আসলে বিষয় হলো, অনুষ্ঠানে যাওয়ার মতো যে পোশাক দরকার, যে সাজসজ্জার দরকার, সেই ধরনের উপকরণগুলা মাদাম লুইসেলের ছিল না। তার একটি ফ্রক দরকার ছিল। তার স্ত্রী, তার স্বামী লুইসেল যদিও বলেছিল, তুমি নাচের অনুষ্ঠানে যাওয়ার সময় তুমি যে ফ্রক পরো সেটি তুমি পরতে পারো, এবং তুমি 10 ফ্রা দিয়ে চাইলে গোলাপ ফুল কিনে নিতে পারো, সেগুলো দিয়ে তুমি সাজতে পারো। কিন্তু আসলে মাদাম লুইসেল এটাকে খেলু সাজ বলেছে। অর্থাৎ আমরা যেমন গায়ে হলুদ অনুষ্ঠানে ফুল দিয়ে সাজি, সে ধরনের সাজসজ্জা করার ইচ্ছা কার মধ্যে ছিল না? এ ধরনের সাজসজ্জা করার ইচ্ছা মাদাম লুইসেলের ছিল না। সে একটু কি চাইছিল, সে সবসময় চাইতো নিজেকে একটা নিজের ভেতরে এক ধরনের আভিজাত্য ফুটে উঠুক। অর্থাৎ সে এক ধরনের বিলাসবহুল জিনিসের প্রতি তার কি ছিল, আসক্তি ছিল। সে তার গৃহের সামগ্রী যেমন চাইতো সবগুলো প্রাচীন মূল্যবান হোক, তেমনি তার গায়ে যে গহনা পরবে সেটাও চাইতো অনেক মূল্যবান হোক। এটা আমরা বুঝতে পারি যখন আমরা দেখলাম সে মাদাম ফরেস্টিয়ারের কাছে গহনার জন্য গেল, জরুয়া গহনার জন্য গেল, তখন কিন্তু সে অনেক গহনা দেখলো। সেখানে কিন্তু তোমরা দেখো সোনার গহনা ছিল, বিভিন্ন ধরনের গহনা ছিল। সে কিন্তু সবচেয়ে দামি গহনা হীরার নেকলেসের দিকে তার চোখ গিয়েছিল এবং সেটাই নিয়েছিল সে। তো সে মনে করেছিল যে হীরার ডায়মন্ডের নেকলেসটি হয়তো সবচেয়ে দামি, অনুষ্ঠানে যদি সেটা পরে যায় তাহলে আমাকে বেশি কি দেখাবে, সবার মধ্যে আমি বেশি আকর্ষণীয় ভাবে নিজেকে তুলে ধরতে পারবো। আসলে এই জন্য বলা হয় যে নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা ভালো। এতে হয়তো আমরা
এতে হয়তো আমরা হয়তো বিলাসী জীবন যাপন করতে পারবো না, কিন্তু নিজে অনেকটা আত্মতৃপ্তি পাবো। এই ছবিটা দেখো, এখানে সেই গুলির ছবিটা দেওয়া হয়েছে নানথিয়ারের সমভূমিতে, যা বরত ফাঁকি শিকারে যাওয়ার জন্য তার স্বামীর ইচ্ছা ছিল একটা বন্দুক কিনবে, সেই বন্দুক দিয়ে সে শিকারে যাবে, কিন্তু তার সেই বন্দুক কিনা হলো না। সেই 400 ফ্রাটা তার স্ত্রীকে একটা পোশাক কিনে দেওয়ার জন্য সব টাকাই দিয়ে দিল। এখানে দেখো মাদাম ফোরস্টিয়ারের বাসায় গিয়ে কাচের দরজা লাগানো গোপন কক্ষে গিয়ে বড় একটি গহনার বাক্স বের করে এনে তা খুলে বলল, ভাই যা ইচ্ছা এখান থেকে নাও। সে প্রথমে দেখল কয়েকটি কঙ্কন, তারপর একটি মুক্তার মালা, মণিমুক্তাখচিত চমৎকার কারুকার্য ভরা একটি সোনার বিনিশার ক্রস। আয়নার সামনে গিয়ে সে জড়ুয়া গহনাগুলি পরে পরে দেখে আর ইতস্তত করে, কিন্তু ওগুলো নেওয়ার সিদ্ধান্ত করতে ছেড়ে যেতেও পারে না। তারপরও সে জিজ্ঞাসা করে, আর কিছু নেই তোমার? কেন আছে, তোমার যা পছন্দ তুমি তা বেছে নাও। হঠাৎ করে সে কালো সেটিনের একটি বাক্সে দেখলো অপরূপ একখানা হীরার হার। অর্থাৎ এই হীরার হারটির প্রতি মাদাম লুইসেলের পছন্দ হলো এই হীরার হারটি, এবং মাদাম লুইসেল এই হীরার হারটি নিয়েই সেটি বান্ধবীর থেকে দান নিয়ে অনুষ্ঠানে গেল। কিন্তু অনুষ্ঠানে যাওয়ার পর সবাই মাদাম লুইসেলকে দেখছিল, খুব সুন্দর লাগছিল, সে দেখতে খুব সুন্দর ছিল মেয়ে, সে গুণী মেয়েও ছিল, সে নাচতে জানতো। সবাই মাদাম লুইসেল সঙ্গে ওয়াল্টস নাচার ইচ্ছা ছিল। স্বয়ং শিক্ষামন্ত্রীও মাদাম লুইসেলের দিকে তাকাচ্ছিল। অর্থাৎ অনুষ্ঠানে গিয়ে কিন্তু মাদাম লুইসেল অনেক খুশি হয়েছিল। সে তার ভিতরে এক ধরনের অহংকার কাজ করছিল যে অনুষ্ঠানে আমি সবচেয়ে কি ছিলাম, সুন্দরী ছিলাম, সুদর্শনা ছিলাম, হাস্যময়ী ছিলাম। সব পুরুষ আমাকে কি করছিল, লক্ষ্য করছিল, এবং আমার সঙ্গে আলাপ করার জন্য তারা ইচ্ছা প্রকাশ করছিল। শুধু আলাপ না, আমার সঙ্গে তারা ওয়াল্টজ নৃত্য করতে চেয়েছিল, এবং স্বয়ং শিক্ষামন্ত্রীও আমার দিকে তাকাচ্ছিলেন। যাক, এই হলো অনুষ্ঠানের কাহিনী। কিন্তু অনুষ্ঠানের শেষে হারটি যখন হারিয়ে ফেলে তারা সেটা খুঁজতে থাকে, কিন্তু সেটি আর পায়নি, তার পাওয়া যায়নি। পরে প্যালেস রয়্যালে তারা এমন একটি হীরার কণ্ঠাহার দেখলো, সেটা ঠিক তাদের হারানো হারের মতো। প্যালেস রয়্যাল মানে এটি হলো একটি একটি ডায়মন্ডের দোকান। সেখান থেকে তারা 40,000 ফ্রা এর এই ডায়মন্ডটি তারা 36,000 ফ্রাতে কিনে নিল। কিন্তু তারা বলল যে যদি তারা আবার ফেরত পায় ডায়মন্ডটি, তাহলে তারা এটি ফেরত দিবে, 34,000 ফ্রা ফেরত নিতে পারবে তারা। সেই ধরনের কথাবার্তা বলে তারা এটা কিনে নিল। লুইসেলের বাবার মৃত্যুর পর প্রাপ্ত 18,000 ফ্রা ছিল, সেগুলো সে এটা কেনার জন্য ব্যবহার করলো। এটা হলো মাদাম লুইসেলের নেকলেসটি হারানোর পর নেকলেসের দেনা শোধ করতে হবে, সেজন্য তাদের স্বামী স্ত্রী মসিয়ে লুইসেল এবং মাদাম লুইসেল দুজনের পরবর্তী জীবন, অর্থাৎ তারা দারিদ্র্যের ভয়াবহতার শিকার হয়েছিল। মসিয়ে লুইসেল কি করত, ও ব্যবসায়ীদের হিসাবের খাতা নকল করে দিত, এবং ব্যবসায়ীদের হিসাবের খাতা নকল করে দিয়ে সে ফাঁসাও করে পেত। অন্যদিকে মাদাম লুইসেলের কথা তোমাদের আমি আগে বলেছি, সে গড়কন্যার কঠিন সব কাজ শিখে নিয়েছে। সে এখন জল তুলে তার গৃহবৃত্তদের সে বিদায় করে দিয়েছে। তাদের সেই আগের বাসাটি তারা ছেড়ে দিয়ে নতুন আরেকটি বাসা নিয়েছে, অর্থাৎ নিচু ছাদের নিচতলায় তারা কয়েকটি কামরা ভাড়া নিয়েছিল, এবং এখন সে আবর্জনাগুলো নিজে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে এবং দোকানে গিয়ে দর কষাকষি করে জিনিসপত্র কিনে নেয়। অর্থাৎ তার এই জীবনটা অনেকটা বলা যায় সেটাকে দুর্বিষহ জীবন। অর্থাৎ মানুষের একটি সামান্য বস্তুর কারণে কিন্তু মানুষের জীবনে কি ধরনের দুর্দশা নেমে আসতে পারে তা আমরা নেকলেস গল্পটি পড়লে আমরা বুঝতে পারি। আসলে এই গল্পটি একটি শিক্ষণীয় গল্প, যে মানুষকে কিভাবে চলা উচিত তার জীবনে। মানুষের যা আছে তাতে মানুষের কি থাকা উচিত, সন্তুষ্ট থাকা উচিত। অর্থাৎ নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকলেই মানুষ কি হয়, ভেতরে ভেতরে আত্মতৃপ্তি পায় এবং তার কষ্ট কম হয়, এবং অতিরিক্ত বিলাসিতা কোনো কারণে মানুষের জীবনে মঙ্গল বইয়ে আনে না। বলে যে অতি লোভে তাঁতি নষ্ট। অর্থাৎ
তুমি বেশি চাইবে, বেশি চাইবে, তুমি কিছুই পাবে না। এতে তোমার দুঃখ বাড়বে, মনোবেদনা বাড়বে। তার চেয়ে ভালো তোমার যা আছে তাতে তুমি সুখ খুঁজে নাও, তাতে তুমি শান্তি খুঁজে নাও। এই গল্পে আমরা এটাই আসলে দেখতে পাই। তোমরা দেখো, প্রত্যেক মাসেই সময় চেয়ে কিছু দলিল বদল করতে হয়, কাউকে কিছু সুদ দিতে হয়। তার স্বামীও সন্ধ্যাবেলা কাজ করে, সে কয়েকজন ব্যবসায়ীর হিসাবের খাতা ঠিক করে। রাত্রে এক পাতা 5 শাও হিসাবে সে প্রায় লেখা নকল করে। এরকম জীবন 10 বছর ধরে চলল। 10 বছরের শেষে তারা সবকিছু মহাজনের সুদসহ প্রাপ্য নিয়ে সব ক্ষতিপূরণ করে ফেলতে পারে। অর্থাৎ তাদের এই যে নেকলেসের দেনা টাকা পরিশোধ করতে তাদের 10 বছর সময় লেগেছিল। এরপর 10 বছর পর ফলাফল কি দাঁড়ালো? তাদের শারীরিক ভঙ্গুর অবস্থা দেখা দিল। অর্থাৎ মাদাম লুইসেলকে এখন দেখলে বয়স্কা মহিলার মতো মনে হয়। গরিব গৃহস্থ ঘরের শক্ত কর্মটা অমার্জিত মেয়ের মতো হয়ে গেছে মাদাম লুইসেল। এই গল্পের এই আলোচনাটির মধ্য দিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করব। তোমরা দেখো, এক রবিবারে সারা সপ্তাহের নানা দুশ্চিন্তা মন থেকে দূর করার জন্য সে যখন চাম্পস এলসিস এ ঘুরে বেড়াচ্ছিল, হঠাৎ একটি শিশু নিয়ে ভ্রমণরত একজন মেয়ে তার চোখে পড়ল। সে হলো মাদাম ফরেস্টিয়ার। সে এখনো যুবতী, সুন্দরী ও আকর্ষণীয়। অর্থাৎ নিজের মনে 10 বছর পর যখন সে দেনা মুক্তি হলো, তার হীরাটার দেনা সম্পূর্ণরূপে পরিশোধ করলো, সে একদিন চাম্পস এলসিস এ ঘোরার জন্য গেল। সে ঘুরতে গিয়ে দেখে একটি শিশু নিয়ে একটি মহিলা আসছে। সে তার বান্ধবীকে চিনতে পারে, সে হলো মাদাম ফরেস্টিয়ার। কিন্তু দুঃখজনক হলো, মাদাম ফরেস্টিয়ার কিন্তু মাদাম লুইসেলকে চিনতে পারেনি, কারণ সে দেখতে এখন বয়স্ক মহিলার মতো হয়ে গিয়েছে, তার সে আগের রূপ সৌন্দর্য নেই। তখন সে বলেছে, তোমার সঙ্গে দেখা হবার পর থেকে আমার দুর্দিন যাচ্ছে। অর্থাৎ তারা দুজনকে চিনল, পরিচয় দেওয়ার পর চিনার পর বলল যে ও আমার মাদাম লুইসেল, তোমার এই অবস্থা কেন? বলে যে তোমার সঙ্গে দেখা হবার পর থেকে তো আমার এই অবস্থা। কেন, কি হয়েছে? কমিশনারের বল নাচের দিন তুমি আমাকে যে হীরার হার দাঁড় দিয়েছিলে, মনে পড়ে তোমার? হ্যাঁ, মনে তো পড়ে। এটা কেন, কিভাবে ভুলবো? বলে যে সে হারটি আমি হারিয়ে ফেলেছিলাম। কি বলো? তাহলে তুমি কিভাবে আমাকে সেটা ফেরত দিয়েছো? বলো যে ঠিক সেখানের মতো আরেকটি আমি তোমাকে কিনে ফেরত দিয়েছিলাম, তার দাম দিতে 10 বছর লেগেছে। মাদাম ফরেস্টিয়ার এতে অবাক হলো এবং বলে হতবাগা, বলে যে আমার হতবাগা মাদাম লুইসেল, তুমি ওটা তো নকল ছিল, ওটার দাম ছিল 500 ফ্রা। এখানেই কিন্তু গল্পটি শেষ হয়ে গেছে। অর্থাৎ এই দুই বান্ধবীর 10 বছর পর দেখা হলো, দুজনকে এই জিনিসটা জানালো। যা হোক, কথা হলো এখানে বিষয় হলো মাদাম লুইসেল আর মসি লুইসেল খুবই সহজ সরল মানুষ। তারা 10 বছর পর এই দেনা শোধ করতে পেরেছিল এবং তারা কিন্তু এটার জন্য অনেক খুশি হয়েছে। এবং বান্ধবীকে এতদিন পর জিনিসটা বলবে কিনা যে তাকে কি করেছিল। একটা যে হারটি তা অরিজিনাল, মানে বান্ধবীর থেকে যে হারটি নিয়েছিল সেটি তারা হারিয়ে ফেলেছিল, এটার মতো আরেকটি ওরা দিয়েছিল। সেটি বান্ধবী জানলে মনে কষ্ট পাবে। সে জিনিসটা ওরা ভাবছিল যে ওকে বলা উচিত কিনা। আসলে বান্ধবীর জিনিসটা যে নকল ছিল ওরা এটা জানতো না। হয়তো জানলে তাদের 10 বছর জীবন নষ্ট হতো না। অর্থাৎ আমরা নেকলেস গল্পটি পড়ে এটাই শিখতে পারলাম যে মানুষের অনেক চাহিদা থাকবে। মানুষ চাহিদাগুলো হয়তো অনেক সময় মেটাতে পারবে না, চেষ্টা করে যাবে, কিছু পাবে কিছু পাবে না। কিন্তু কথা হলো, স্বপ্ন দেখবে মানুষ, সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করবে। হয়তো যেরকম স্বপ্ন ছিল, যেরকম প্রত্যাশা ছিল, হয়তো তার 100%-এর মধ্যে 80% পেলাম, 20% পেলাম না, এর জন্য দুঃখ না করাই উত্তম হবে। কিন্তু এই গল্পের মেয়েটি অনেক স্বপ্ন দেখত। স্বপ্নগুলো সে বাস্তবে তার বিপরীত চিত্র দেখতো বলেই তার মনে সবসময় দুঃখ থাকতো। সর্বদা তার মনে এই দুঃখটা কাজ করত। অর্থাৎ আমরা মোটামুটি এই গল্পটি অনেক জনপ্রিয় একটি গল্প। পৃথিবীর অনেক ভাষায় কিন্তু এটি অনুদিত হয়েছে এবং এটি কিন্তু চলচ্চিত্রে অভিনীত হয়েছে। এটা নিয়ে অনেক
শর্ট ফিল্ম আছে, টেলিফিল্ম আছে, তোমরা এগুলো দেখবে, তোমরা ইউটিউবে দেখবে। আমি আজকে আমার ক্লাস এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের স্বাস্থ্যের সুরক্ষার ব্যাপারে তোমরা অনেক বেশি সচেতন হবে। ঘরের অপ্রয়োজনীয় ঘরের বাইরে যাবে না। তোমরা বন্ধের সময় নিয়মিত পড়াশোনা করবে। ধন্যবাদ। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা